হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আমি জানি তোমরা অনেক দিন ধরে ওয়েট করতেছো, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার ঠান্ডার জন্য শান্তিতে আমি ভয়েস ওভারই দিতে পারতেছিলাম না। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কোরিয়াতে ঈদ সেলিব্রেশন করলাম। চাঁদ রাতের জন্য এখানে আমরা কিছু বাঙালি পরিবার মিলে ডিসাইড করি যে আমরা চাঁদ রাতটাও সেলিব্রেট করব। প্রত্যেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব আরেকটা ভাবির বাসায়। তো আমি এখানে চিকেন ফ্রাই বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা এভাবে শুকনা বা গুঁড়ামরিচ খাই না, কিন্তু এই ব্ল্যাক পেপারের টেস্টটা ভালো লাগে, তো এটা সবসময় দিই। এখানে আমি আদা রসুনের পেস্ট, জিরা, হলুদ, তারপর সয়া সস আর অল্প একটু লবণ, যেহেতু সয়া সসে অনেক বেশি লবণ থাকে তাই অল্প একটু লবণ ইউজ করেছিলাম। তারপরে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে এভাবে করে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেই। যেহেতু চাঁদ রাত আর এটাই হচ্ছে রমজানের একদম শেষ রোজা, তাই এদিন আমরা ভাবলাম যে এত কিছু যেহেতু আমাদের খাওয়া হবে একসাথে আবার সবাই মিলে, তাই আমরা ইফতারিতে একবারে ভাত খেয়ে ফেলবো। পেঁয়াজটা একদম যখন লাল লাল হয়ে যায় তখন আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে ওটাকেও ভাজা ভাজা করি। তারপর পালং শাকটা দিয়ে দেই আর অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখি। এভাবে তো পালং শাক আমার খুবই ফেভারিট, আর এইভাবে করে আলু দিয়ে খেলে এটা জাস্ট ওয়াও। আমার আজকে রান্নাঘরের অবস্থা খুবই বাজে, কারণ আমি এভাবে করে রান্নাও করতেছিলাম, সাথে কি কি পরে যাব সেগুলাও রেডি করতেছিলাম, আবার একটু শর্টস এর জন্য এভাবে ক্লিপ নিতেছিলাম। যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম আমার ডান হাতে একটু মেহেদি দেই। ডান হাতে তো নিজে নিজে মেহেদি দিতে পারি না, আর এখানেও তো আমার বোনরাও নাই, তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি দেখো একটু দিয়ে দিতে পারো কিনা। ফার্স্ট টাইম হিসাবে ভালোই ছিল, কিন্তু আরো প্র্যাকটিসের দরকার, এই আর কি। আমার যেন রেডি হতে ইজি হয়, তাই আমি জিনিসগুলো এভাবেই রেখে দেই। রোজা খোলার পরে যেহেতু আমরা 1-2 ঘন্টার মধ্যেই বের হয়ে যাব, তাই আমি সব ভাজাভাজি শুরু করে দিই। এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা, এটা খেতে খুবই মজা। আর কোরিয়ান যে ফ্রাইং মিক্স পাওয়া যায় ওটা দিয়ে যে কোনো কিছু ভেজে খেলেই খুব মজা লাগে। চিংড়ি মাছ ভাজা যায়, তারপর মাশরুম ভাজা যায়, স্কোয়াশ আরেকটা সবজি আছে কোরিয়াতে, ওটা বাংলাদেশি ধুন্দুলের মতন কিছুটা, আর ওটাও ভাজা যায়, ওটা খেলেও খুব মজা লাগে। পর ম্যারিনেট করা চিকেনের উপরে আমি অল্প একটু এই ফ্রাইং মিক্সটা দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু এতগুলা চিকেন, এগুলা ভাজতে একটু সময় নিবে, তাই আমি বারবার ভাজতে দিয়ে রেডি হচ্ছিলাম। এর মধ্যে আমার শাড়িও পরা কমপ্লিট আর মেকআপও ডান। কেউ প্লিজ কিছু মনে করো না, আমার রান্নাঘরের অবস্থা এত বাজে, আমি পরে ভাবতেছিলাম যেগুলাকে আমি ভিডিও ক্লিপসগুলা ডিলিট করে ফেলবো কিনা। যেহেতু তোমরা লং ভিডিওস দেখতে পছন্দ করো, তাই আমি এই ক্লিপসগুলা ডিলিট করি নাই। কোরিয়াতে সবগুলা দেয়ালে কাগজ লাগানো থাকে, মানে কাগজের পেছনে আঠা দিয়ে তারপর লাগানো থাকে, এরকম সাদা বড় কাগজ। তো আমার পাকঘরে আমার হাতের নিচে দেখতে পারো যে এরকম কেমন কালো কালো হয়ে গিয়েছে। কোরিয়ানরা যেহেতু তেমন একটা রান্না করে না, ওদের বাসা বাড়ি ঘর তেমন ভাবেই বানানো হয়, তো এর মধ্যে আমাদের যে ল্যান্ডলর্ড সে একবার এসে এটা চেঞ্জ করেছে, কিন্তু আমাদের রান্না বান্না নাকি বেশি করার কারণে তার এই দেয়ালের যে স্টিকারের মতন যে কাগজটা সেটা বারবার উঠে যায়। প্লাস যেহেতু কাগজ, এটা ঘেমে একদম পুরো কালো কালো হয়ে যায়। আমরা যেহেতু এখনই বের হয়ে যাব, তাই সবকিছু আমি এই বক্সটার ভিতরে এই ফয়েল পেপারে দিয়ে রাখতেছি যেন একটু গরম থাকে। আর আমাদের যেতে তেমন একটা সময়ও লাগবে না, মেবি 10-15 মিনিটসের মতন লাগবে। আর এভাবে কিন্তু ফয়েল পেপার ইউজ করা একদমই খারাপ। আমি এখানে যে রিসার্চগুলো করি সেগুলো কিন্তু অনেক ধরনের কেমিক্যালস এর কারণে আমাদের শরীরের উপর কি কি এফেক্টস পড়ে, মা বাচ্চার উপরে কি কি এফেক্টস পড়ে, এগুলো জানার পর থেকে আমি এগুলার ব্যবহার একদমই কমিয়ে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে পৌঁছে যাই ওই ভাবির বাসায়, আর এই ছোট্ট বুড়িটা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। মাশাআল্লাহ। এখানে আমরা আমাদের মতন কিছু না কিছু নিয়ে গিয়েছিলাম, যেমন আমি নিয়ে গিয়েছিলাম চিকেন ফ্রাই, এরকমই অন্য ভাবিরা নিয়ে আসছিল মাশরুম ভাজা, অনেক ধরনের মাশরুম ছিল এখানে। এখানে সেমাইও ছিল। তারপর এখানে এক বড় আপু সবকিছু রেডি করতেছিল, আর আমি যেহেতু এভাবে ফলস নেইলস পরে আসছিলাম, তো আমি দুষ্টুমি করতেছিলাম, মানে আমার হাতটা দেখানোর জন্য যে কি ঢালতে হবে বলুন, আমি করে দিচ্ছি। ও এর সাথে একটা মজার খাবারও ছিল, সিঙ্গারা। আমাদের সবারই এখানে দেখা যায় এই খাবারগুলা সবসময় খাওয়া হয় না, এরকম ভাজা পোড়া খাবার কিন্তু দেখা যায় যে রোজাতেই খাওয়া হয়। স্পেশালি আমাদের সবারই পরিবারের থেকে দূরে এখানে থাকি, তো আমাদের খুবই একাকিত্ব লাগে। বিশেষ করে এরকম ফেস্টিভ্যালে আরো বেশি খারাপ লাগে, কারণ বাংলাদেশে দেখা যায় আমাদের তো সবাই মিলে, বাংলাদেশে যেভাবে করে আমরা ঈদ সেলিব্রেশন করি, সবাই সবার বাসায় যাই, মজা করি, কিন্তু এখানে ওরকম কিছুই নাই। এভাবে বাঙালিরা একটু একসাথে হলে একটা বাংলাদেশি ভাইবস আসে। মেহেদি না দিলে কিন্তু মনেই হয় না যে ঈদ। বিশেষ করে মেয়েদের তো মেহেদি হচ্ছে একটা মানে ভালোবাসার জায়গা।
মেহেদি না পড়লে একদমই মনে হয় না যে ঈদ। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মেহেদিগুলা কি কোরিয়াতে পাওয়া যায় কিনা। মেহেদি কোরিয়াতে কোপাংয়ে পাওয়া যায়, কিন্তু এক্সপেন্সিভ। আর এই মেহেদিগুলা বাংলাদেশ থেকে আনা হয়েছিল, একটা ভাবি নিয়ে আসছিল বাংলাদেশ থেকে। এই মেহেদির নাম ছিল কাশ্মীরি, আর এটা হালাল সার্টিফাইড ছিল। মেহেদির মধ্যেও যে কত ভেজাল। সবসময় দেখা যায় কাবেরি মেহেদি পরা হয়, কিন্তু ওটাতে কালার হতে একটু সময় নেয়। আর এখন তো ওইটারও 2 নাম্বার বের হয়ে গিয়েছে। তারপর আমাদের বাসায় যেতে যেতে 12টা-1টার মতন বেজে যায়। সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য আমরা জামাই বউ মিলে রেডি হয়ে যাই। এখানে কোনো কি শান্তি আছে বলো? এভাবে সালোয়ার কামিজের সাথে যে একটা সুন্দর জুতা পরবো সেটারও কোনো স্কোপ নাই। তারপর আমরা নামাজের পরে এখানে কিছু স্ন্যাক্স ছিল, সেগুলো আমরা খাই। ডিরেক্টলি ঈদের নামাজ পড়েই আমরা চলে যাই এক বাঙালি আপুর বাসায়। উনি আমাদের জন্য এত সুন্দর করে সবকিছু রেডি করে রেখেছিল। উনার এই আয়োজন দেখে তো আমি ফুল সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। উনি একা হাতে সবকিছু করেছিল। এখানে যে মিনি কাপগুলো দেখতেছো, সেখানে ছিল লোটাস বিস্কফ যে বিস্কিটস গুলা থাকে সেগুলার যে একটা টার্টের মতন বানানো হয়, আর এর উপরে ছিল একটা চিজের লেয়ার। প্রত্যেকটা খাবারই এত বেশি মজার ছিল বলার মতন না। তারপর আপু রসমালাইও বানিয়েছিল, আরো যে কত কিছু ছিল। তারপর আমরা খাবার দাবার খাওয়ার পর বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমি তেমু থেকে একটা অর্ডার করেছিলাম, আর সেটা চলে আসছে। তেমুতে কিন্তু জিনিসপত্র খুবই কম প্রাইসে পাওয়া যায়। আমি এই ব্রেসলেটটা অর্ডার করেছিলাম, এটা মেবি ছিল 1000 or 2000 ওন, যেটা বাংলা টাকার 120 এর 150 টাকার মতন হবে। আর এই ব্যাগগুলো আমার খুবই পছন্দের। আমি কবে বাংলাদেশে যাব, কবে কিনবো, আমি এটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। পরে তেমুতে দেখি এই ব্যাগগুলো খুবই কম প্রাইসে ছিল। এই ব্যাগগুলো 400 টাকার, মানে কোরিয়ান ওন 5000 ওনের মতন পড়েছিল। 400 থেকে 500 টাকার মধ্যে এই ব্যাগগুলো ছিল। প্রত্যেকটা ব্যাগের সাথে 2টা করে চেন ছিল, আর পার্লসেরও একটা চেন ছিল। পার্লস চেনগুলা কিন্তু খুবই ভালো লাগে। আমি একসাথে আমার বোনদের জন্য অর্ডার করি, আর আমারটা ছিল গোল্ডেন কালারের, আর ওদের জন্য সিলভার কালারটা অর্ডার করি। আর এটা হচ্ছে আরেকটা হার্ট শেপের, এটাও আমার বোনের জন্যই ছিল। একটা জিনিস খেয়াল করলাম যে শেল ক্লাচগুলা যে ছিল সেগুলার যে কোয়ালিটি আর এই হার্ড ক্লাচটার কোয়ালিটির মধ্যে একটু পার্থক্য আছে। এটা দেখো বন্ধ হওয়ার পরেও একটু ফাঁকা হয়ে থাকে। তাই আমি রিকমেন্ড করব তোমরা যদি অর্ডার করো তেমু থেকে, তাহলে শুধুমাত্র শেল ক্লাচটাই অর্ডার করো, এই হার্টটা অর্ডার করো না। তেমুর জিনিস আসলে তেমন বেশি কোয়ালিটিফুল হয় না, মানে মোটামুটি চলে। কিন্তু তোমরা যদি কোয়ালিটিফুল দুবাই কালেকশন কিনতে চাও, তাহলে মনি শাইন অ্যান্ড স্টাইল এই পেজটা থেকে কিনতে পারো। এটার যে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে অ্যাড করে দিব, প্লাস ফার্স্ট কমেন্টেও থাকবে। ওখানে এত ভালো কালেকশন, আর সব অথেন্টিক দুবাই কালেকশন। এই ড্রেসটাও কোথা থেকে নিয়েছিলাম তোমরা জানতে চেয়েছো। এটা আসলে আমি অনেক আগে নিয়েছিলাম, মেবি 3 ইয়ার্স আগে। এটাও একটা ফেসবুক পেজ ছিল, তানহাস কালেকশন। তানহাস কালেকশনে কিন্তু সবগুলো ড্রেসই অনেক সুন্দর, যদিও এটা কিন্তু পেইড প্রমোশন না। জিনিস যেহেতু ভালো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও এখান থেকে চাইলে পারচেস করতে পারো। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বের হয়ে যাই একসাথে ডিনার করার জন্য। আলহামদুলিল্লাহ যে আমাদের এখানে আশেপাশে 2টা হালাল রেস্টুরেন্ট আছে, উজবেক রেস্টুরেন্ট। এটা হচ্ছে ঈদের 1 উইক পরের ভিডিও। আমরা যে বাংলাদেশি কমিউনিটি আছে সবাই মিলে ডিসাইড করি যে ঈদের একটা গেট টুগেদার করব। অনেক কষ্টে আমার ব্যাগগুলা ঘেটে একটা সালোয়ার কামিজ আমি বের করি। আর দেখো অশান্তি, এই সালোয়ার কামিজের সাথে এভাবে করে জুতা পরা মানে কি যে কষ্টদায়ক। বাংলাদেশে থাকতে কত সুন্দর সুন্দর জুতা পরতাম, আর এখন আমার জীবনে জুতা বলতে শুধু সাদা আর কালো। কারণ কোরিয়ান এই রাস্তাগুলাতে হিল পরে হাঁটাও যায় না। আর সেদিন ফালতু একটা বৃষ্টি শুরু হয়ে যায়, একদম আমাদের দিনটাকে নষ্ট করে দেয়। আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে একসাথে সবাই খাওয়া দাওয়ার পরে বের হব। আমাদের সেই প্ল্যানটাই কিছু হয়নি। জাস্ট আমরা ওখানে যাই, খাওয়া দাওয়া করে এখানে আটকে যাই, কারণ বাইরে ওয়েদারটা ভালো ছিল না। এভাবে নর্মালি কিন্তু খাবার খেয়েই ঘুম আসে, আর এরকম বাংলাদেশি খাবার দাবার খেয়ে তো সাথে সাথেই ঘুম আসে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবা না। So that's all for today. See you in my next video. Allah Hafiz. Bye bye.